বেডে পা ঝুলিয়ে বসে আছি। শুভ্র ভাইয়া ওষুধের ডেট চেক করছে সব ঠিক আছে কিনা। হঠাৎ দরজা ঠেলে ভেতরে ঢুকে এলো সেই নার্স। নার্সটাকে দেখেই চোখ দুটো চিকচিক করে উঠল আমার। ওফ, এখন হবে বাংলা সিনেমা। শুভ্র দরজার শব্দ শুনে পেছনে ফিরে তাকিয়েই ভুরু কুঁচকালো। নার্সটি কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, আমি ওনাকে ওষুধ খাইয়ে দিচ্ছি, আপনাকে কষ্ট করতে হবে না। আপনাকে আমি আসতে বলেছিলাম? আর আপনার কি মনে হয় ওকে ওষুধ খাওয়ানোটা আমার জন্য অনেক কষ্টের ব্যাপার? আর শুনুন, আমাদের রোদের জন্য এত নার্স বা অ্যাসিস্ট্যান্ট লাগবে না। আই এম এনাফ ফর হার, সো ইউ জাস্ট গেট লস্ট। ইচ্ছে করছে মাটিতে গড়াগড়ি দিয়ে হাসি, বাট চেপে গেলাম। ঠোঁট চেপে মুচকি হাসছি। শুভ্র আমার দিকে তাকিয়েই ধমকে উঠল, হাসছো কেন? হাসবে না একদম। আর আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? বিরক্ত না করে জানতো। নার্সটা এখনো দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে আছে শুভ্রর দিকে। শুভ্রবাই যে সেই রকম অস্বস্তিতে আছে তা ওনাকে দেখেই বোঝা যাচ্ছে। উনি এবার আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, রোদ, একে যেতে বলবা প্লিজ। হা করে তাকিয়ে থাকা কি আছে? আমি কি এলিয়েন? যার তাকানোর কথা তার তাকানোর কোনো খোঁজ খবর নাই, আর আসছে আরেক পাগল। হে ইউ, জাস্ট গো নাও। এবার নার্সটা ছুটে বেরিয়ে গেল। ধ্যাত, এত এত বিনোদন মিস করে যাচ্ছি জাস্ট বিকজ আমি কথা বলতে পারি না বলে। উনি তো রেগে মেগে শেষ। আমি হাত নেড়ে ওনাকে আমার দিকে তাকাতে বললাম। তারপর হাত আর মুখের ইশারায় কথা বলতে লাগলাম। আশ্চর্যের ব্যাপার, উনি আমার কথা বুঝতে পারছেন। আচ্ছা, উনি কি লিপ রিডিং জানে নাকি? আমি কথা বলার মতো করেই ধীরে ধীরে সাউন্ডহীন ভাবে বললাম, শি ইজ ক্রাশড অন ইউ। আই নো, বাট আই এম ক্রাশড অ্যান্ড অ্যানাদার ওয়ান। কথাটা শুনেই চোখ বড় বড় করে কৌতূহলী চোখে তাকিয়ে বলে উঠলাম, রিয়েলি? ইয়া। আমি ওনার হাত ধরে ঝাঁকাচ্ছি মেয়েটাকে শুনবো বলে। উনি মুচকি হেসে বলে উঠলেন, শুনতে চাও? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। উনি আমার মুখের দিকে এগিয়ে এসে বললেন, শিওর? আমি আবারও মাথা নাড়লাম যে আমি শুনতে চাই। উনি এবার আরো কাছে এসে আমার কানে ফিসফিস করে বলে উঠলেন, আমার বলতে ইচ্ছে করছে না। এই কথা শোনার পর ইচ্ছে করছিল চুল সব টেনে ছিঁড়ে ফেলি। পাশে কাপড়ের ব্যাগ থাকায় ওটা হাতে নিয়েই মারতে লাগলাম ওনাকে। বলবি না তো জিজ্ঞেস করলি কেন, শুনবো কিনা? উনি রুম কাঁপিয়ে হাসতে লাগলেন। আমার হাত দুটো শক্ত করে ধরে বলে উঠলেন, এইভাবে কেউ মারে? মরে যাবো তো। আচ্ছা বাবা, বলছি, তবু মারামারি স্টপ রাখো। এবার আমি চুপচাপ শান্ত হয়ে বসলাম। আজ উনি আমাকে আবার টাচ করেছেন, কিন্তু কোনো ফিল আসেনি। ওই আননোন পার্সনের স্পর্শ আমার শরীরের স্নায়ু আর ধরে রাখতে পারেনি। স্পর্শটা ভুলে গেছি, নয়তো চেক করা যেত। উনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে চেয়ার টেনে বসলেন। তারপর ওনার ঘন চুলগুলোতে হাত চালাতে চালাতে বলে উঠলেন, মেয়েটা আমাদের ভার্সিটিতেই পড়ে। কি মারাত্মক মায়া তার চোখে মুখে। হাঁটতে হাঁটতে যখন ও পাশ ফিরে তাকিয়ে হঠাৎই হেসে ওঠে, উফ, বিশ্বাস করো, বুকটা কেঁপে ওঠে আমার। যখন হাওয়ায় ওর চুলগুলো ঝাপটে পড়ে মুখের ওপর, তখন খুব ইচ্ছে করে ওর সামনে গিয়ে আলতো হাতে চুলগুলো গুঁজে দিই ওর কানে। তারপর কপালে এঁকে দিই গভীর এক চুমো। ওর ভেজা ভেজা ঠোঁট আর সেই কালো গভীর তিলটা আমাকে বেসামাল করে দেয় মুহূর্তের মধ্যেই। ওর কৌতূহল মাখা দুটো চোখ, নিচের ঠোঁট কামড়ে ধরে দুষ্টুমি মাখা সেই হাসি, উফ, ক্ষত বিখ্যাত করে দেয় আমার মনটাকে। আর ওর চোখ মুখ লাল করে সেই রাগি রাগি চাহনি, সে তো জানেই না যখন সে জেগে মেগে একের পর এক তর্কে লিপ্ত হয়
তখন তার সামনে দাঁড়িয়ে থাকা সেই মানুষটা তার প্রেমে হাবুডুবু খায় ক্রমাগত। ইচ্ছে করে জাস্ট খেয়ে ফেলি ওকে। মাঝে মাঝে ওর চোখের দিকে তাকিয়ে পুরো পৃথিবীর সামনে চিৎকার করে বলতে ইচ্ছে করে, তোকে চাই, তোকে চাই, আমার তো শুধু তোকেই চাই রে পাগলি। কি হয় আমার বুঝলে এবার? আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকিয়ে আছি। এই খাটাসটার মনেও এত আবেগ। বাট মেয়েটাকে, একে পেলে খুন করে ফেলতাম। অসভ্য মেয়ে। উনি আমার দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে বললেন, কেমন বুঝলে বলো? আমি জোরপূর্বক একটা হাসি দিলাম। যাই হোক, এই মেয়েটাকে তো খুঁজে বের করতেই হবে। ভার্সিটির মাঠে বসে আছি। চিত্রা পাশে বসে বকবক করে চলেছে। ওকে থামিয়ে দিয়ে হঠাৎই বলে উঠলাম, এই চিতাবাঘ, আমাদের ভার্সিটির বেস্ট সুন্দরী কে রে? তুই? না, শ্রেয়া নামের মেয়েটাকে দেখেছিস ম্যাথ ডিপার্টমেন্টে? অসম্ভব সুন্দরী, আমার থেকেও সুন্দর। সিনিয়র ভাইরা তো লাইন লাগিয়ে দিয়েছে। তাই নাকি? ওই তো দেখ আসছি, নেভি ব্লু কালারের ড্রেস পরেছে যে। ও, দেখতে তো সুন্দরী। ডাকতো ওকে, কথা আছে। ওর সাথে তোর কি কথা? আরে ডাক তো দে, পরে বলছি কি কথা। কিন্তু কি কথা সেটা তো বল। তুই কি খেয়াল করেছিস শুভ্র ভাইয়া ওর দিকে প্রেম প্রেম নজরে তাকিয়ে থাকে? কি কি বলছিস তুই? শ্রেয়াকে? ইম্পসিবল। শুভ্র ভাই কোনো মেয়ের দিকেই ওভাবে তাকায় না। আমি যতবার দেখেছি, উনি রাগী চোখে হোক, খুশি খুশি চোখে হোক, যত রকম চোখেই তাকাক, ঘুরে ফিরে তোর দিকেই তাকাতে দেখেছি। চুপ, কিছু বুঝিস তুই? তোর চোখ তো শুধু ছেলেদের পেট পর্যন্তই পৌঁছায়। চোখের ভাষা কেমন করে বুঝবি? আরে শুভ্র ভাই আমার দিকে ভাই ভাই নজরে তাকায়, আমরা তো কাজিন তাই। আর শ্রেয়ার দিকে তাকায় প্রেম প্রেম নজরে। শুভ্র ভাই নিজে আমায় বলেছে। তাছাড়া আমার মধ্যে প্রেম নজরে তাকানোর মতো কিছুই নেই, বুঝেছিস? এটা তোর ভুল ধারণা। তোর মধ্যে কিছু নাই, সেই জন্যই তো ছেলেরা প্রপোজের ঢালি সাজায়, তাই না? তুই থামবি? ফাউল প্যাচাল বাদ দিয়ে ওকে ডাক। শুভ্র, শ্রেয়া, দেখেছিস নামটাও মিলে যায়। শ্রেয়া মেয়েটা আমাদের সামনে বসে আছে। সত্যি মেয়েটা অসম্ভব রূপবতী, ছেলেদের প্রেমে পড়ার জন্য উপযুক্তও বটে। শুভ্র ভাইয়ের জন্য পারফেক্ট। আমি মুচকি হেসে বলে উঠলাম, কেমন আছো শ্রেয়া? ভালো, তুমি? আমিও ভালো। আচ্ছা, শুভ্র ভাইকে চেনো? আবরাজ শুভ্র? কে চেনে না ওনাকে? উনি তো ভার্সিটির ক্রাশ। তোমারও ক্রাশ? অবভিয়াসলি। ও, বলছিলাম কি, তুমি কি জানো শুভ্র ভাইয়া ইজ ইন লাভ উইথ ইউ? হোয়াট? আমার তো তাই মনে হয়। উনি তোমার দিকে কেমন করে তাকায় তুমি খেয়াল করনি? সেদিন তুমি শাড়ি পরে এসেছিলে, ভাইয়া তো তোমার থেকে চোখে সরাতে পারছিল না। আমি নিজের চোখে দেখেছি, চিত্রাও তো দেখেছে। জিজ্ঞেস করো ওকে। এই চিত্রা, বল, দেখেছিস না? হ্যাঁ হ্যাঁ, দেখেছি তো, দেখেছি। তারপর আমরা যখন ওনাদের পাশ কাটিয়ে যাচ্ছিলাম, উনি সাহিল ভাইয়াকে বলছিলেন, মাশাআল্লাহ, মেয়েটাকে কি কিউট লাগছে। এই চিত্রা, ভাইয়া বলছিল না? বলছিল তো। ও মাই গড, আমি পাগল হয়ে যাব। কিন্তু উনি আমায় বলেননি কেন? আরে বোঝো না, ক্রাশ আইকন। নিজে থেকে বলবে নাকি? তোমায় বলতে হবে।
একটু কাছাকাছি যাও, হাতে হাত ধরো, তবেই না হবে। কিভাবে, কি করব, কিছুই তো বুঝতে পারছি না। রিল্যাক্স, আমি আছি কেন। শোনো, কাল তুমি শাড়ি পরে আসো। উনি বলেছেন শাড়িতে তোমায় নাকি হট লাগে। তারপর সামনে রিইউনিয়নের জন্য যে ভলেন্টিয়ার নেওয়া হচ্ছে সেটা নিয়ে ভাইয়ার সাথে কথা বলতে যাবে। তাহলেই কাহিনী ঘটবে। শাড়িতেই আর ফর রোম্যান্স শুরু হবে এবার। ঘুম থেকে উঠতে উঠতে 9টা, একদম সময় নেই হাতে। কোনো রকম মুখে চোখে পানি দিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। চুল আঁচড়ানোর সময় নেই হাতে, তাই লাল ওড়নাটা দিয়ে মাথা ঢেকেই ব্যাগ নিয়ে রওনা দিলাম ভার্সিটি। লেট হলে সব প্ল্যানিং ভেস্তে যাবে। চিত্রাও আছে আমার সাথে, কিন্তু তার মুখ অফ। তার কাছে ব্যাপারটা মোটেও ভালো লাগছে না। তার ধারণা খুব শীঘ্রই আমরা শুভ্র ভাইয়া প্রদত্ত বাঁশ খাবো। অবশেষে শ্রেয়া এলো। মেজেন্টা শাড়িতে মারাত্মক সুন্দরী লাগছে ওকে। ছেলে হলে নগদে প্রপোজ করে দিতাম ওকে। এখন বুঝতে পারছি শুভ্র ভাইয়া যেন তেন মেয়ের প্রেমে পড়েনি। আমরা অনেক খুঁজে শুভ্র ভাইকে খুঁজে বের করে অডিটোরিয়ামে এসে দাঁড়ালাম। শ্রেয়াকে দেখে সব ছেলেরা হা করে তাকিয়ে আছে। শুভ্র ভাইয়া আমার দিকে ভুরু কুচকে তাকিয়ে বলে উঠলেন, কিছু বলবে? এবার ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। শ্রেয়া ওনার সাথে কথা বলছে। আমি এদিক ওদিক দেখছি কে কি করছে। হঠাৎ চিত্রার হাতের খোঁচায় ওর দিকে তাকালাম। ও ফিসফিসিয়ে বলে উঠল, দেখ, শুভ্র ভাইয়া তোর দিকেই তাকিয়ে আছে। আমিও আর চোখে তাকালাম। হ্যাঁ, উনি আমার দিকেই তাকিয়ে আছেন। আমাকে তাকাতে দেখেই শ্রেয়াকে মাঝপথে থামিয়ে দিয়ে বলে উঠলেন, তুমি সকালে ব্রেকফাস্ট করেছো? এটা কি খাবারের কথা জিজ্ঞেস করার সময় নাকি? শ্রেয়া ওনাকে কত ইম্পর্টেন্ট কথা বলছে, আর উনি আবারও বলে উঠলেন, আমি কিছু জিজ্ঞাসা করেছি। খেয়েছো সকালে? আর ওষুধ খেয়েছো? আমি ঢোক গিলে নিয়ে বলে উঠলাম, ভাইয়া, শ্রেয়ার কথাটা বেশি ইম্পর্টেন্ট। কিন্তু কে শোনে কার কথা? উনি সাব্বির ভাইকে ডেকে শ্রেয়ার সাথে এই বিষয়ে ডিসকাশন করতে বলে আমার কাছে এসে বললেন, চলো খাবে। নাও ঠেলা। প্ল্যানের 12টা বাজিয়ে ভাই আমাকে খাবার অফার করছে। ভাবা যায়? অসহ্য। ব্রেকফাস্ট করার হলে ক্যান্টিনে যাব। আপনি আমায় গাড়িতে আনলেন কেন? আর এভাবে আনার মানে কি? সবাই কেমন করে তাকিয়েছিল দেখেছেন? কে কি দেখলো তাতে আই ডোন্ট কেয়ার। এখন অন্যটা খোলো। হোয়াট? কি বলছেন এসব? আরে, আমি ওড়নাটা জাস্ট মাথা থেকে সরাতে বলেছি, অন্য কিছু না। আর কারোর সামনে এইভাবে মাথায় ওড়না দিয়ে আসবে না, কেমন? কেন? সবগুলো ছেলে কেমন আহাম্মাকের মতো তোমার দিকে তাকিয়েছিল সেটা একবার কি খেয়াল করেছ? স্কার্ফ পরতে পারতে। এইভাবে আগাছালো চুলে, ঘুমো ঘুমো চোখে, মাথায় লাল ঘোমটা এঁটে ছেলেদেরকে হার্ট অ্যাটাক করাতে চাও? লিসেন, ছেলেরা আমাকে নয় শ্রেয়াকে দেখছিল, ওকে? এই জন্যই তো সোহেলের মুখে মাছি ঢুকে যাচ্ছিল। ও তোমার চোখ দিয়ে গেলে খাচ্ছিল। ওয়াও, সাহিল ভাইয়া আমায় দেখছিল? রিয়েলি? আরে, এত খুশি হচ্ছ কেন? তো খুশি হব না? আই এম রিয়েলি ক্রাশড অন হিম। ইউ নো হোয়াট? উনি কি কিউট অ্যান্ড সুইট, অনেক ড্যাশিং। আমার কথাটা হয়তো ওনার হজম হলো না। হঠাৎই আমার দিকে এগিয়ে এলেন। আমি গাড়ির দরজার সাথে মিশে বসে আছি। শুকনো গলায় বারবার ঢোক গিলে ওনার দিকে তাকাচ্ছি। কে জানে আবার কি ভুল বলে ফেললাম।
উনি এক হাত সিটে এবং অন্য হাত গাড়ির দরজায় রেখে আমার উপর ঝুঁকে পড়লেন। নীরবে আমার চোখের দিকে তাকিয়ে আছেন। কি অস্বস্তিকর ব্যাপার। আমি নড়ে চড়ে উঠতেই উনি আরো এগিয়ে এসে বলে উঠলেন, সাহেল ডাসিং, কিউট, সুইট। তো আমি কি? আপনি তো পুরোই স্ট্রবেরি আইসক্রিম। আপনি ভাইয়া? আমার কথাটা শুনেই হতাশ দৃষ্টিতে আমার দিকে তাকালেন। আমি ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে জোরে শ্বাস নিতে লাগলাম। উফ, আর একটু হলেই তো মরে যেতাম। শ্বাস নিতে নিতে সামনের দিকে তাকাতেই সাহেল ভাইয়াকে দেখতে পেলাম কারো সাথে হেসে গল্প করছেন। আমার অবচেতন মন বলছে শুভ্র ভাইয়া সাহেল ভাইয়ার প্রতি জেলাস। কারণ না জানলেও এই জেলাসনেসটা বাড়িয়ে দিলে কেমন হয়? যেমন ভাবা তেমন কাজ। শুভ্র ভাই চোখ মুখ লাল করে বসে আছেন। ওনাকে শুনিয়ে বলে উঠলাম, দেখুন ভাইয়া, সাহেল ভাইয়াকে নেভি ব্লু শার্টে কি কিউট লাগছে। উফ, আমি তো আহাত। আচ্ছা ভাইয়া, সাহেল ভাইয়া তো আপনার বেস্ট ফ্রেন্ড। তাহলে একটা কাজ করি, আমি ওনাকে পটিয়ে বিয়ে করে ফেলি। তাহলে আপনাদের রিলেশন আরো ক্লোজ হবে। আপনার বোনের হাজবেন্ড বলে কথা, তাই না? আচ্ছা, আমি সাহেল ভাইয়ার কাছে যাই, ওকে? কথাটা বলে গাড়ির দরজায় হাত দিতেই উনি আমার হাতটা জোরে টেনে ধরে চোখ মুখ লাল করে বলে উঠলেন, খবরদার, গাড়ি থেকে নামবে তো। লুক অ্যাট মি, ড্যাম ইট। কি পেয়েছো ওর মধ্যে, বলো কি পেয়েছো? কথাটা বলেই গাড়ির সামনের দিকটায় খুব জোরে আঘাত করলেন উনি। এমন কিছু হবে ভাবিনি। আমি চমকে উঠে ওনার হাতের দিকে তাকাতেই অবাক হলাম। ব্যান্ডেজ ভিজে রক্ত গড়িয়ে পড়ছে। এটুকু রক্ত তেমন কোনো ব্যাপার না, কিন্তু আমার চোখে ভাসছে সেই রাতের ঘটনা। অনেক রক্ত, চারপাশে অনেক রক্ত। আমি কোনো রকমে বলে উঠলাম, রক্ত। উনি আমার কথায় হাতের দিকে ফিরে তাকালেন। হাতের দিক থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে তাকিয়েই ডান হাত দিয়ে আমাকে নিজের কাছে টেনে নিয়ে মাথাটা চেপে ধরলেন বুকে। স্লো ভয়েসে কানে কানে বলতে লাগলেন, রিল্যাক্স রোদ, রিল্যাক্স, টেক এ ডিপ ব্রেথ। কিচ্ছু হয়নি, কিচ্ছু না। চোখ বন্ধ করো, আমার সাথে কথা বলো। আমি কিছুই বলছি না। চুপ করে ওনার বুকে মাথা গুজে খামচে ধরে আছে ওনার শার্ট। উনি আমাকে ধরে রেখেই রক্ত মাখা হাতে সাহেল ভাইয়াকে কল করলেন। হ্যালো সাহেল, তোর সামনেই আমার গাড়ি, প্লিজ গাড়ির কাছে আয়, ইমার্জেন্সি। কিছুক্ষণ পরে সাহেল ভাইয়ার কথা শোনা গেল। কিরে শুভ্র ডাক, সানশাইনকে এভাবে জড়িয়ে ধরে আছিস কেন? লুক অ্যাট মাই হ্যান্ড, ব্লিডিং হচ্ছে আর ওর ব্লাড ধবিয়ে আছে। প্লিজ ব্যান্ডেজটা চেঞ্জ করে দে, আমি এক হাতে করতে পারবো না। ওকে, বাট এমনটা হলো কিভাবে? শুভ্র, তোর রাগটা একটু বেশিই বেড়ে গেছে। সেদিন ফারুকে মেরে নিজের ইচ্ছেতে হাতরে কেটে বেহাল দশা করলি, আজ আবার? আজকে ইচ্ছে করে করিনি রে, হয়ে গেছে। উনি আমার চুলে হাত বুলিয়ে বলে উঠলেন, এই রোদ পাখি, ভয় পাচ্ছ? আমি মাথা নেড়ে সায় জানালাম, হ্যাঁ পাচ্ছি। উনি মুচকি হেসে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠলেন, আমার বুকের বাঁ পাশে মাথা রাখো, ওখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে।
আমি বাধ্য মেয়ের মতো ওনার বাঁ পাশে মাথা রাখলাম। ধূপ 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 শব্দ হচ্ছে ক্রমাগত। অনেক ফাস্ট বিট করছে ওনার হার্ট। আমার কাছে সাউন্ডটা মিউজিকের মতো লাগছে। আচ্ছা, এই সাউন্ডে কি কোনো গানের মিউজিক হতে পারে? হঠাৎ উনি কানের কাছে ফিসফিস করে বলে উঠলেন, এখনো ভয় করছে? আমি খেয়াল করলাম আমার আর ভয় লাগছে না, একটুও ভয় লাগছে না। আমি মাথা নেড়ে না বলতেই উনি বলে উঠলেন, মাথা নাড়ো কেন, মুখে বলো না, আর বোবা হয়ে যেও না প্লিজ। ভয় পাচ্ছি না। আমার কথায় শুভ্র হাসল। সাহেল ভাইয়ার মুখের প্রতিক্রিয়া বুঝতে পারছিলাম না, কারণ উনি কারের বাইরে আমার অপোজিটে দাঁড়িয়ে আছেন। সাহেল ভাইয়া কাজ শেষ করে যেতে যাবে, ঠিক তখনই শুভ্র তাকে খাবার পাঠানোর কথা বলে দিলেন। সাহেল ভাইয়াও মাথা নেড়ে সম্মতি জানিয়ে চলে গেলেন। আমিও সোজা হয়ে বসলাম। খুব লজ্জা লাগছে আমার, এতক্ষণ আমি ওনার এত কাছে ছিলাম। ভাবা যায়, কিছুক্ষণের মধ্যেই একটা ছেলে এলো খাবার নিয়ে। খাবারটা এগিয়ে দিয়েই হাসি মুখে বলে উঠল, সরি ভাই, লেট হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? আমি জবাব দেওয়ার আগেই শুভ্র বলে উঠল, ও ভালো আছে, তুই এখন যা রাতুল। কিন্তু বাদ সাধলাম আমি। ছেলেটাকে থামিয়ে দিয়ে বলে উঠলাম, এক মিনিট, এই শুভ্র ভাই আপনার কি হয়? জি ভাই লাগে। তাহলে শুভ্র ভাইয়ার বোন আপনার কি হবে? বোন লাগবে। বোনই যখন হবে, আমায় তাহলে ভাবি ডাকছেন কোন অ্যাঙ্গেল থেকে? আমি ওনার বোন হই, সো নেক্সট টাইম ভাবি ডাকলে খবর আছে। যান। জি ভাবি। আবার ভাবি? সরি ভাবি। আবার? এই রাতুল, তুই যা তো। ছেলেটা 2 সেকেন্ডও না দাঁড়িয়ে দিল দৌড়। আমি ওনার দিকে রাগী চোখে তাকিয়ে বলে উঠলাম, ওকে যেতে দিলেন কেন? তো বেঁধে রাখতাম? তোমাকে তো জাস্ট ভাবি ডেকেছে। এমন ভাব করছো যেন ওর ভাবি ডাকাতে তুমি ওর ভাইয়ের বাচ্চার মা হয়ে যাচ্ছ। স্টুপিড। ইচ্ছে তো করছে একে খুন করে ফেলি, তবুও চুপ করে গেলাম। আপাতত খিদে লেগেছে, একে পরে দেখা যাবে। আমি খাচ্ছি আর উনি গাড়ির সিটে হেলান দিয়ে গেমস খেলছেন। নিচের ঠোঁটটা কামড়ে ধরে কপাল কুঁচকে স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন। আমি ওনার দিকে তাকিয়ে থেকেই বলে উঠলাম, শ্রেয়াকে আজ কেমন লাগছিল? আমার কথায় ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়েই বলে উঠলেন, শ্রেয়া? সেটা আবার কে? ওনার কথায় আমি চরম অবাক। একটু আগে নাম পরিচয় শুনে এখনই ভুলে গেছেন? আজও। আমি ওনার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলাম, একটু আগে যে মেয়েটার সাথে কথা বলছিলেন। ও। ওনার ওহ শুনে মেজাজ খারাপ হয়ে গেল, তবুও নিজেকে শান্ত রেখে বলে উঠলাম, শাড়িতে অস্থির লাগছিল না? পুরোই কিউটের ডিব্বা। শাড়ি পরেছিল নাকি? আপনি এটাও খেয়াল করেননি ও কি পরেছিল? এতক্ষণ কথা বলেও আপনি ওর ড্রেস খেয়াল করলেন না? ওর ড্রেস খেয়াল করে আমার কি লাভ বলো তো? কোনো দরকার আছে কি? ও জামা পরুক, শাড়ি পরুক, চাইলে কিছু নাই বা পরুক, আই ডোন্ট কেয়ার। ওনার কথা শুনে আমি ফিট। থ্যাংক গড শ্রেয়া এখানে নেই, নয়তো মেয়েটা সুসাইড করত। যার জন্য এত সাজুগুজু, সে নাকি তাকে খেয়ালই করেনি কি পড়েছিল। ভাবা যায়? আমি খাওয়া থামিয়ে ওনার দিকে তাকিয়ে বলে উঠলাম, মিস করলেন। এত সুন্দর মেয়েকে
চোখের সামনে রেখেও দেখলেন না কি সুন্দর লাগছিল। অনেক সুন্দর লাগছিল। এলোমেলো চুল, ঘুম ঘুম চোখ, মাথায় জড়ানো ওড়নার লাল আভা। পাগল হয়ে যায়নি সেটাই তো অনেক, রোদ পাখি। কি বললেন? কই কিছু না তো। আমি তো শুনলাম আপনি বললেন এলোমেলো চুল। ওর চুল তো গোছানো ছিল, এলোমেলো ছিল না। চুপচাপ খাও তো। আমার যাকে দরকার তাকে দেখতে পেলেই হলো, শ্রেয়া পিয়াকে দিয়ে আমি কি করব? আমি অবাক চোখে তাকিয়ে আছি। তার মানে মেয়েটা শ্রেয়া নয়, তাহলে কি চিত্রা? নো, অবশেষে চিত্রা। চিত্রা ঠিকই বলেছিল, জামাই হতে কতক্ষণ। সত্যি তাই, জামাই হতে কতক্ষণ। কফি হাতে ছাদের দোলনায় বসে আছি, মাথা ধরেছে। এই মুহূর্তে মাথা ধরা ভাবটা হালকা হলেও কিছুক্ষণের মধ্যেই তা চূড়ান্ত আকার ধারণ করবে, তাই আগে থেকেই আয়োজন করে বসে আছি। মাথা ব্যথার কারণটা না জানলেও এর লক্ষণটা স্পষ্ট। প্রথমে বিনা কারণে মন খারাপ হবে, মন খারাপ ভাবটা চূড়ান্ত আকার ধারণ করলে শুরু হবে মাথা ব্যথা, যাকে বলে প্রচন্ড রকম মাথা ব্যথা। দোলনায় মাথা ঠেকিয়ে এক দৃষ্টে আকাশের দিকে তাকিয়ে আছি। রাতের আকাশটাকে উজ্জ্বল করে ফুটিয়ে তুলেছে ওই চাঁদ, সবার থেকে সুন্দর, প্রাণবন্ত, ঠিক যেন শুভ্র ভাইয়ার মতো। আচ্ছা, উনি কি সত্যি চিত্রাকে পছন্দ করেন? করারই কথা, না করে যাবেন কোথায়? চিত্রা যে অসম্ভব রূপবতী একটা মেয়ে। একটা দীর্ঘশ্বাস ফেলে সোজা হয়ে কফির কাপে চুমুক দিলাম। চিত্রাকে শুভ্র ভাইয়ার বউ হিসেবে খারাপ লাগবে না, বরং অসাধারণ মানাবে। আমার ভাবি হিসেবে তো পারফেক্ট। কি মনে করে কল দিয়ে বসলাম চিত্রাকে। হ্যালো, শুভ্র ভাইয়া শ্রেয়াকে নয়, তোকে পছন্দ করে চিত্রা। আমার মুখে হঠাৎ এমন কথা শুনে অবাক হলো চিত্রা। কিছুক্ষণ চুপ করে থেকে বলে উঠল, আর ইউ ম্যাড? আমাকে কেন পছন্দ করতে যাবে বলতো? তুই যে সুন্দরী, পছন্দ না করে কোথায় যাবে? শোন রোদ, এসব ফাউল কথা বাদ দে। ভাইয়া যদি ভার্সিটিতে আমাদের চীনা পরিচিতদের মাঝে কাউকে ভালোবাসে, তাহলে সেটা তুই, নয়তো কেউ না। ভাইয়া তোর কত কেয়ার নেয় দেখেছিস? শাট আপ চিতাবাঘ। তুই কেয়ার কোথায় দেখলি? অপমান ছাড়া কিচ্ছু করেছে উনি? যত সব। তুই কি জানিস? ফারুক নামের ছেলেটা 10 দিন যাবৎ আইসিইউতে, এখনো নাকি কোমায়। বুঝতে পারছিস ওর এই পরিণতির কারণ? নিশ্চয়ই শুভ্র ভাই মেরেছে। ঠিকই করেছে, সাকিবকে মারার সাজা। তোর কি মনে হয় না শুধু সাকিব না, অন্য কারো দিকে চোখ তুলে তাকানোর সাজা দেওয়া হয়েছে তাকে? উনি মেয়েদের রেসপেক্ট করেন। আমার জায়গায় অন্য কেউ থাকলেও তাই করতেন। রোদ, কেউ ইচ্ছে করে বুঝতে না চাইলে তাকে বোঝানো সম্ভব নয়, কোনো কালেই নয়। তুই কেন মানছিস না? ও তোকে পছন্দ করে। আজগুবি কথা মানা উচিত না চিত্রা। আমার মধ্যে এমন কিছুই নেই যাতে শুভ্র ভাইয়ের মতো ছেলে আমার প্রেমে পড়বে। এনিওয়ে, কথা বলতে এখন আর ভালো লাগছে না, এখন বাই। আরে কিন্তু চিত্রাকে কিছু বলতে না দিয়েই ফোনটা কেটে দিলাম আমি। ওর এসব অবিশ্বাস্যকর কথা শোনার বিন্দুমাত্র ইচ্ছে নেই এখন আমার, একটুকুও না। কেন ভাবছি আমি এত? গোল্লায় যাক সব, যাকে ইচ্ছে ভালোবাসুক শুভ্র ভাই, যাকে ইচ্ছে বিয়ে করুক।
আমার তো কোনো যায় আসে না, তবু কেন বুকে চাপা কষ্ট হচ্ছে। মনে হচ্ছে সব ভেঙে গুড়িয়ে ফেলি, চিৎকার করে কান্না করি, তাতে হয়তো কষ্টটা একটু হলেও লাঘব হবে। হঠাৎ ছাদের দরজায় পায়ের শব্দে ফিরে তাকালাম। বাবা বাবা আমার দিকে হাসি মুখে এগিয়ে এসে দোলনার এক ধারে বসে বলে উঠল, মামুনি তুই কি বড় হয়ে গেছিস? বাবার এমন উদ্ভট প্রশ্নে অবাক চোখে তাকালাম। বাবা হাসি মুখে আবারও বলে উঠলেন, মেয়ে বিয়ে দেওয়ার মতো কষ্টের আর কিছু এই দুনিয়াতে নেই বুঝলি। মনে হয় কলিজাটা কেটে অন্য কাউকে দান করে দিচ্ছি, তবুও দিতে হয়। মেয়ের বাবারা পৃথিবীর শ্রেষ্ঠ অসহায়। এভাবে বলছো কেন বাবা? এমনি ইচ্ছে হলো তাই। এনিওয়ে মামুনি, তোর মামু এসেছে, রুহির বিয়ের কথা হবে মেবি। দেখতে দেখতে কিভাবে বড় হয়ে গেল বুঝতেও পারলাম না। তুইও হুট করে বড় হয়ে যাবি নিশ্চয়। আমি একদম বড় হব না বাবা, আর কারোর সাথে যাবও না, তোমার সাথেই থাকবো। রাজপুত্র এলে কি আর রাজকন্যার সে খেয়াল থাকবে? মামুনি দেখবে উড়ে চলে গেছো। আমিও চাই আমার এই মায়াবতীটাকে একটা রাজপুত্র জয় করে নিয়ে যাক, যে রাজপুত্র রাজকন্যাকে রাজার চেয়েও বেশি ভালোবাসবে। আচ্ছা চল নিচে যাই, সবাই খুঁজবে তো। তুমি যাও বাবা, আমি একটু পরেই আসছি, একটু একা থাকতে চাই। আর ইউ প্রিন্সেস? হ্যাঁ বাবা, আই এম ওকে, জাস্ট কোথাও একটা শুধু জ্বলছে। প্লিজ তুমি যাও তো। ওকে বাবা, যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসিস। হাতের কফিটা ঠান্ডা হয়ে গেছে একদম, মুখে দিতেই মুখটা কুঁচকে উঠছে, তবু মুখে নিচ্ছে বারবার। অদ্ভুত এক কারণে শুভ্র ভাইয়াকে খুন করে ফেলতে ইচ্ছে করছে আমার। অসহ্য লাগছে ওনাকে, মনে হচ্ছে উনি আমার সাথে বড়সড় অপরাধ করেছেন, যার জন্য শুধু ঘৃণাটাই ওনার প্রাপ্য। এতদিন তো এমন লাগেনি, তাহলে আজ কেন লাগছে? কেন ওনাকে ভেঙে চুরে শেষ করে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে? আমার ভাবনার জগৎ কাঁপিয়ে দোলনাটা দুলিয়ে কেউ বসে পড়ল পাশে। বিরক্তি নিয়ে তাকাতেই অবাক হলাম আমি। আপনি এখানে? উনি হাসি হাসি মুখে গা এলিয়ে বসে বলে উঠলেন, অন্য কাউকে এক্সপেক্ট করেছিলে নাকি, লাইক সোহেল? করলেই বা ক্ষতি কি? তোমার প্রত্যেকটা কথাই জ্বালা ধরানো। তাহলে শোনেন কেন আমার কথা? প্লিজ প্লিজ আপনি এখান থেকে চলে যান, আমি আপনাকে জাস্ট নিতে পারছি না। কেন নিতে না পারার কারণটা কি জানতে পারি? আপনাকে দেখলেই আমার কান্না পায়, ভীষণ রকম কান্না, আর এই মুহূর্তে আমি কাঁদতে চাইছি না। সো প্লিজ গো নাও। উনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। কিছুক্ষণ পর চোখ ফিরিয়ে নিয়ে আবারও গা এলিয়ে দিয়ে বলে উঠলেন, না, যাব না। আমার রাগ লাগছে, মারাত্মক রাগ লাগছে। ইচ্ছে হচ্ছে ওনাকে ধাক্কা দিয়ে দোলনা থেকে ফেলে দিই। অসভ্য। উনি চোখ বন্ধ করে শুয়ে আছেন। ধবধবে সাদা শার্ট গায়ে, তার সাথে যোগ হয়েছে চাঁদের মায়াবী আলো। অগোছালো চুলগুলো যেন বেশ নিয়ম মেনে অগোছালো হয়ে আছে। ব্ল্যাক জিন্স, হাতের ঘড়িটাও চমৎকার। সারাটা শরীর যেন চকচক করছে ওনার। থুতনির কাছের তিলটাও কত নিখুঁত। ওনার দিকে তাকিয়ে থাকতে থাকতেই গলা শুকিয়ে যাচ্ছে আমার। না, এখানে বসে থাকা যাবে না, কিছুতেই না। কথাটা ভেবে যেই না উঠতে যাব, ঠিক তখনই একটা কথা মনে পড়ায় আবারও বসে পড়লাম। ওনার দিকে তাকিয়ে স্নিগ্ধ স্বরে বললাম, আচ্ছা
আপনার ক্র্যাশ আইকনের আর একটু ডিটেল বলবেন? শুনতে ইচ্ছে করছে। আমার কথায় চোখ খুললেন উনি। আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে সোজা হয়ে বসলেন আর তারপর বললেন, ডিটেল যেমন ওর জুতোর নাম্বার, ওর জামার নাম্বার, এইসব শুনতে চাইছো? একদম না, কোয়ালিটি জানতে চাইছি। আই মিন বিহেভিয়ার। ওর কথা বলতে গেলে 1 সেকেন্ডে যা বলা যায় তা হলো সে চরম বোকা। বোকা? হ্যাঁ, বোকা। এই যে আমি ভদ্র শান্ত একটা ছেলে, ওর জন্য টোটালি টেম্পারেট হয়ে গেছি, সেটা ওর চোখেই পড়ে না। কদিন পর যখন আমি ওর জন্য পাগল হয়ে যাব, পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো, তখনও তার চোখে পড়বে না। দুনিয়ার সব কিছু সে বোঝে, সব কিছু যুক্তি আছে তার কাছে। শুধু আমার বেলায় তার মাথার বুদ্ধির ঘরটাই খালি। আমার বেলায় সে হয়ে যায় বাচ্চা, অবুঝ। কেন বোঝে না? ভালোবাসি, মারাত্মক রকম ভালোবাসি। বুঝবে না কেন? আপনি ওকে সরাসরি বলে দিলেই তো পারেন, তাহলে সে বুঝতে বাধ্য। সে তবুও বুঝবে না। যদি ওকে সরাসরি বলি ভালোবাসি, অনেক ভালোবাসি, তোমার দেওয়া যন্ত্রণায় দেখো মরে যাচ্ছি আমি, তোমাকে পাওয়ার লোভে দেখো কতটা লোভী হয়েছি আমি, তোমার ওই চাহনিতে দম বন্ধ হয়ে আসছে আমার, খালি বুকটা ব্যথা করে ওঠে প্রতিটা রাতে। একটুও কি ভালোবাসা যায় না আমায়? প্লিজ একটু বাঁচাও আমায়, নয়তো মরে যাব। আমার বাঁচার উপায় একমাত্র তুমি। আমি যদি এইসব বলি তখন সে কি বলবে জানো? তখন সে বলবে, রিহার্সেল করছেন? শীঘ্রই কাউকে প্রপোজ করবেন বুঝি? ওনার কথায় হুহা করে হেসে উঠলাম আমি। সত্যি কি মেয়েটা এত বোকা? উনি আমার দিকে মুগ্ধ চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, তৃষ্ণার্ত তার দৃষ্টি। আমি হাসিটা কোনো রকমে চেপে বলে উঠলাম, আপনি এই বোকা মেয়ের জন্য পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবেন? ঘুরবো। এইভাবে জ্বালালেই শীঘ্রই পাগল হব আমি। ভালোবাসার মতো জ্বালা আর কিছুই নেই রোদ পাখি। নিজেকে পুরো ভেঙে ঘুরিয়ে দেয় এই ভালোবাসা। মাঝে মাঝে তো ইচ্ছে করে ওকে মেরে ফেলি, নয়তো নিজে মরে যাই, তবুও যদি একটু শান্তি পাই। এমন কি কখনো হয়? হয়। আমি তো ডিসিশন নিয়েই নিয়েছি, এই বোকা মেয়েটাকে খুব শীঘ্রই জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলবো। জোর করবেন? হ্যাঁ, জোর করব। ওর আশায় বসে থাকলে আমার চিরকুমার হয়ে থাকতে হবে। তাছাড়া ওকে ছাড়া আমার চলবেও না। আই নিড হার। আমার প্রতিটা মুহূর্তে ওকে চাই। আমি তো চিন্তা করেই রেখেছি, বিয়ের পর ওকে নিজের হাতের সাথেই বেঁধে রাখবো, কোথাও যেতে দেবো না, কোথাও না। সামনে বসিয়ে শুধুই দেখবো তাকে। ইস, ওনার কথায় মন খারাপ লাগছে খুব, সাথে সাথে মেয়েটার প্রতি জেলাসও। কত লাকি মেয়েটা যে তাকে শুভ্র ভাই এত ভালোবাসে। আবারও কান্না পাচ্ছে আমার। উফ, কি অসহ্য যন্ত্রণা। আজ আপুর এঙ্গেজমেন্ট। সবাই আজ সকালে এলেও মামু আমায় কাল রাতেই নিজের সাথে নিয়ে চলে এসেছেন। ঘুম ভেঙে কোথায় আছে বুঝতেই 2 মিনিট লাগলো। বাইরে তুমুল কথাবার্তার আওয়াজ। মানুষ হয়তো নিজেদের কাজে লেগে গিয়েছে এতক্ষণে, আর আমি পড়ে পড়ে ঘুমোচ্ছি। ছি, কি লজ্জার ব্যাপার। বিছানা থেকে নেমে পাশে থাকা ওড়নাটা গলায় জড়িয়েই বেরিয়ে গেলাম। দরজা খুলে বাইরে বের হতেই দেখি শুভ্র ভাইয়া আর সাহিল ভাইয়া রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছেন, হয়তো ডেকোরেশনের কাজ নিয়ে বিজি। আমায় দেখেই শুভ্র ভাই তাড়াতাড়ি অন্যদিকে ফিরে গেলেন, বুকে হাত দিয়ে বলে উঠলেন, ইস, মার ডালা ইয়ার। সাহেল ভাইয়া শুভ্র ভাইয়ের কাঁধে হাত রেখে আমার দিকে তাকিয়ে বেককল মার্কা হাসি দিলেন। তারপর শুভ্রকে ঝাপটে ধরে কানে কানে কিছু একটা বলতে লেগে গেলেন। আমি ওদের এসব অদ্ভুত বিহেভিয়ারের আগা মাথা কিছুই বুঝতে পারছিলাম না। আচ্ছা, ঘুম থেকে উঠে তো ফ্রেশ হইনি, মুখে কিছু লেগে নেই তো?
উল্টো পায়ে হেঁটে রুমের মধ্যে গিয়েই আয়নার সামনে দাঁড়িয়ে পড়লাম। না, সব তো ঠিকই আছে, অ্যাটলিস্ট হাসির মতো তো কিছুই হয়নি। বেশি ঘুমানোর ফলে চোখ, ঠোঁট, মুখ হালকা ফুলে গেছে, এটাই। আর তো কোনো সমস্যা চোখে পড়ছে না। ভাবনা চিন্তা শেষ করে চোখে মুখে পানি দিয়ে আবারও বেরিয়ে এলাম রুম থেকে। শুভ্র ভাইয়া, সাহেল ভাইয়া ওখানেই দাঁড়ানো, হাতে খাতা কলম নিয়ে কিছু একটা হিসেব করছেন। আমাকে দেখেই শুভ্র ভাইয়া আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। ওনার দৃষ্টি অনুসরণ করে বুঝতে পারলাম উনি আমার ঠোঁটের দিকে তাকিয়ে আছেন। আমি তাড়াতাড়ি ঠোঁটের উপর হাত রাখলাম। উনি হাতের কলমটা দাঁত দিয়ে কামড়ে ধরে কলমের ক্যাপটা ছাড়িয়ে নিলেন শক্ত এক টানে। নিচের ঠোঁট কামড়ে বাঁকা হাসি দিয়ে চলে গেলেন সেখান থেকে। ব্যাপারটাই আমি অবাক। ছি ছি, শুভ্র ভাই অমন বিহেভ কেন করলেন? কথাটা ভাবতে ভাবতে সামনে এগোতেই কারোর সাথে ধাক্কা খেলাম বলে মনে হলো। বিরক্তি নিয়ে সামনে তাকিয়েই দেখি সাকিব। হাতে ব্যান্ডেজটা এখনো আছে, পায়ে ব্যান্ডেজ নেই, তবে হাঁটতে যে একটু সমস্যা হচ্ছে তা দেখেই বোঝা যাচ্ছে। আরে সাকিব ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাবি? আবার সেই আমার কথাটা শেষ করার আগেই রাতুল নামের ছেলেটা এসে হাজির। আমার সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, ভাবি, লাল ফুলের ডালিটা দিতে বলল ভাই, কাল রাতে নাকি আপনার কাছে রেখেছিল। আমি কিছু বলতে যাব, ঠিক তখনই আরেকটা ছেলে এসে বলে উঠল, ভাবি, লাল ফুলের ডালির সাথে নাকি ভাইয়ের ওয়ালেটটা ওখানে পড়েছিল, পেয়েছেন? ভাই তাড়াতাড়ি ওয়ালেটটা দিতে বলল। এদের কথায় আমি আহাম্মক হয়ে গেলাম। ওদের কথাবার্তা শুনে মনে হচ্ছে আমি তাদের ভাইয়ের বিয়ে করাবো। আমি গলা খাকারে দিয়ে বলে উঠলাম, আচ্ছা ভাইয়ারা, আমি আপনাদের কোন ভাইয়ের বউ? ওরা কিছু বলবে, ঠিক তখনই শুভ্র এসে ধমকে উঠল, আচ্ছা, তোদের এখানে কি আমি গল্প করতে পাঠিয়েছি? কাজের কাজ তো কিছুই করিস না, আয় তাড়াতাড়ি এদিকে আয়। তৎক্ষণাৎ আমার সামনে থেকে সব হাওয়া, আর আমি বোকার মতো দাঁড়িয়ে রইলাম। ধীরে ধীরে খেয়াল করছি শুধু জুনিয়ররা না, শুভ্র ভাই আর সাহেল ভাই ছাড়া ওনার ফ্রেন্ডসরাও মাঝে মাঝে আমায় ভাবি বলে ডাকে। কি একটা বিশ্রী অবস্থা! জামাইয়ের খোঁজ নেই, ননদ দেবরের ছড়াছড়ি। সেই কখন থেকে চিত্রাকে খুঁজে চলেছি আমি, কিন্তু তার দেখাই নেই। এদিকে এঙ্গেজমেন্ট শুরু হয়ে যেতে চলল, কত কাজ বাকি। উফ, এই মেয়ে কি শুভ্র ভাইয়ার সাথে রোম্যান্স করতে চলে গেছে নাকি? হঠাৎ এক কোনায় চিত্রাকে চোখে পড়ল। ওর কাছে গিয়ে কিছু বলার আগেই মিনমিনিয়ে বলে উঠল, রোদ, আমি চলে যাই, প্লিজ কিছু মনে করিস না, আমার এখানে ভালো লাগছে না মোটেও। কিন্তু কেন? কিছু হয়েছে কি? ও আমার কথার জবাবে শুধু না কথাটা বলেই সিঁড়ির দিকে হাঁটা দিল। আমি ওর পিছু নিলাম। হঠাৎই আদিব ভাইয়া চিত্রার সামনে এসে দাঁড়ালো। এই ছেলেটা শুভ্র ভাইয়ার কাজিন। আমি কাছাকাছি যেতেই উনি চিত্রাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, হ্যালো হটি গার্ল, হোয়ার আর ইউ গোয়িং? আই হ্যাভ টু টক টু ইউ। আজকের পার্টিতে তুমি আমার ডান্স পার্টনার হবে বলেছিলাম তো, তবুও কোথায় যাও? চিত্রা কাঁপা কাঁপা গলায় বলে উঠল, প্লিজ সরুন, আমি বাসায় যাব। এই ছেলের এমন অভদ্রের মতো কথা আর সহ্য হলো না আমার। আরেকটু এগিয়ে গিয়ে বলে উঠলাম, এই যে মিস্টার, এই অসভ্যতাম নিজের বাড়ি গিয়ে দরজা বন্ধ করে করুন, এখানে নয়। তুমি যদি আমার সাথে দরজার ওপাশে থাকো তো অসভ্যতাম না হয় সেখানেই দেখব। হাউ ডেয়ার ইউ! মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না? খুব ভালো করে জানি। সো প্লিজ তুমি এখান থেকে যাও। আপাতত আমি তোমার ফ্রেন্ডের প্রতি ইন্টারেস্টেড, নট ইউ। তোমাকে না হয় কাল। কথাটা শেষ করার আগেই ওনার গালে জোরে সোরে চড় বসিয়ে দিলাম। মেজাজটা চরমে উঠে গেছে ওনার কথায়। চিত্রার হাত ধরে ওনার দিকে রাগী চোখে তাকিয়ে চলে এলাম সেখান থেকে। রুমের দিকে পা বাড়াতেই উনি হাত চেপে ধরলেন আমার। মনে হচ্ছিল এখনই হাতটা মরমর করে ভেঙে যাবে।
ছেলেটা আমার দিকে লাল চোখে তাকিয়ে আমায় দেখে নেবে বলে সেখান থেকে চলে গেলেন। চিত্রাকে রুমে নিয়ে শান্ত করে রুম থেকে বের হতেই তুমুল কাণ্ড। আদিব ভাইয়ের মা অভদ্রের মতো মাকে কথা শোনাচ্ছেন। আমি নাকি আদিব ভাইয়ের সাথে ঢলাঢলি করতে গেছি। আদিব ভাই মানা করতেই ওনার গালে চড় বসিয়েছি। আমার নাকি শিক্ষা নেই, বাবা মা নষ্টামো ছাড়া কিছুই শেখায়নি। আরও কত বাজে কথা। মা এক হাতে মামুর হাত আর অন্য হাতে ভাইয়ার হাত চেপে ধরে আছে। দুজনেই রেগে মেগে লাল। অব্র ভাইয়া এক কোণে দাঁড়িয়ে আছেন। ব্যাপারটায় তিনি বিরক্ত, কিন্তু কিছু বলছেন না। শুভ্র ভাইয়াকে কোথাও চোখে পড়ল না। মা সমাজকে ব্যাপক ভয় পায়। আপুর এঙ্গেজমেন্টে ঝগড়াঝাটি করে মান সম্মান হারাতে চান না, কিন্তু আমি তা মানলে তো। ধৈর্যের সীমা পার হতেই সামনে দাঁড়িয়ে বলে উঠলাম, আপনি নিজের ছেলেকে কতটা শিক্ষা দিয়েছেন? ওনার আচরণ তো কোনো ভদ্র সমাজে গ্রহণযোগ্য নয়। এটুকু বলার সাথে সাথেই গালে খুব জোরে চড় বসিয়ে দিল মা। চুপ, একদম চুপ। এখানে কেন এসেছিস? এই অপমান কম হয়েছে যা আরও বাড়াতে এসেছিস? তোর মতো মেয়ে থাকার চেয়ে না থাকাই ভালো ছিল। তোর জন্য আজ মানুষ থুতু দিয়ে যাচ্ছে মুখে। মরে যেতে পারিস না? মার কথায় অবাক চোখে তাকিয়ে আছি আমি। ঠিক তখনই ভাইয়া বলে উঠল, ফাজলামো পেয়েছো মা? ওকে মারলে কেন? এই মহিলা যা তা বলে যাবে আর আমাদের শুনতে হবে? আরে এই মহিলাকে দেখে বোঝা যায় যে এদের ছেলেরা কেমন হবে। ভাইয়ার কথা শেষ না হতেই মা ভাইয়ার গালেও বসিয়ে দিল এক চড়। ভাইয়াকেও শুনতে হলো হাজার কথা। ভাইয়া শান্ত গলায় বলে উঠল, রোদ, ব্যাগ নিয়ে আয়। এ বাড়িতে আর এক মুহূর্ত নয়। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। কোনো রকম সেখান থেকে চলে এলাম আমি। ছাদের এক কোণায় বসে আছি। ইচ্ছে করছে সত্যিই মরে যাই, একদম একদম শেষ করে দিই নিজেকে। আমার থাকা না থাকা তো কারো ম্যাটার করে না। আম্মু সব সময় এমন করে। যারই দোষ থাকুক না কেন, সবসময় আমাদের 3 ভাই বোনকেই শাসন করবে। তার ধারণা আমার ছেলে মেয়েকে আমি শাসনে রাখবো, অন্যরা কি করছে দেখার বিষয় না। তা বলে এতগুলো মানুষের সামনে এভাবে বলবে আমায়? রাগটা যেন কিছুতেই কমছে না। সবাইকে খুন করে ফেলতে ইচ্ছা করছে। পাশে একটা ইটের টুকরো পেয়ে সেটাই হাতে চালাতে লাগলাম ক্রমাগত। উদ্দেশ্য হাত কেটে ফালা ফালা করব, কিন্তু ইটের টুকরো দিয়ে কি আর হাত কাটা যায়? কিছুক্ষণ চেষ্টা করে টুকরোটা দূরে ছুঁড়ে ফেলে 2 হাতে মুখ ঢেকে কাঁদতে লাগলাম। হঠাৎ আমার হাতের ওপর কারো হাতের স্পর্শ পেলাম। হাত সরিয়েই দেখি শুভ্র। উনি শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে আমার। উনি কাঁপা কাঁপা হাতটা আমার গালের উপর রাখলেন। ঠান্ডা গলায় বললেন, ডোন্ট ক্রাই, একদম কাঁদবে না। আমার কান্নার গতি যেন আরো বেড়ে গেল। কিছুতেই কন্ট্রোল করতে পারছিলাম না নিজেকে। উনি আমার দিকে তাকিয়েই বলে উঠলেন, রাতুল। জি ভাই। ফোনে শর্টকাট বলেছিস, এখন পুরোটা বল। কে কি বলেছে সবকিছু শুনতে চাই আমি। রাতুল ভাইয়া এক নিমেষে সবটা বলে গেলেন। সাথে সাথে লাল হয়ে এলো শুভ্র ভাইয়ার চোখ। হুট করে দাঁড়িয়ে আমাকে টেনে দাঁড় করিয়েই হাঁটা দিল। আমি হাঁটতে পারছি না। অনেকক্ষণ বসে থাকায় পা ঝিনঝিন করছে। উনি 2 পা এগিয়ে আমায় কোলে তুলে নিয়ে সোজা ড্রয়িং রুমের মাঝখানে নামিয়ে দিলেন। সবাই অবাক চোখে তাকিয়ে আছে। কারো বুঝতে বাকি নেই যে শুভ্র রেগে গেছে। মামুকে দেখলাম সে আরো আরাম করে বসলেন। মামানি আগে যেমন বসেছিলেন অমনি বসে রইলেন। শুভ্র ভাইয়া আমার সামনে এসে বললেন, রোদ, জুতো খোলো। আমি অবাক চোখে ওনার দিকে তাকিয়ে আছি। জুতো খুলবো কেন? আমাকে চুপ থাকতে দেখে আবারও বললেন, জুতোটা খোলো রোদ। কেন? জুতোটা খুলে আদিবের গালে চড় মারবে, খুব শক্ত করে মারবে। আমি বিস্মিত চোখে ওনার দিকে তাকিয়ে আছি। আদিব ভাইয়া রেগে বলে উঠলেন, শুভ্র, তুমি এই মেয়েকে আমায় মারতে বলছো? এই 2 দিনের ফুপ্পির মেয়ে বেশি প্রিয় হলো তোমার? কি হলো রোদ? আমি তোমায় ওকে মারতে বলেছি।
ওনার এই কণ্ঠ হয়তো আদিব ভাইয়ার পরিচিত। উনি একটু থতমত খেয়ে গেলেন, আমতা আমতা করে বলে উঠলেন, শুভ্র, আমি এই মেয়েকে কিছুই করিনি। আমি তো চিত্রার সাথে কথা বলছিলাম, মধ্য থেকে ও চলে আসে। এবার শুভ্র ভাইয়া আদিব ভাইয়ার কলার চেপে ধরলেন, চিৎকার করে বলে উঠলেন, তো তোর কি মনে হয় আমি কিছুই জানি না? চিত্রাকে বাজে বাজে কথা কেন বলেছিলি? আচ্ছা বলেছিস, বেশ করেছিস, ট্রাস্ট মি। এর জন্য আমি তোকে জাস্ট ছাড়িয়ে দিতাম, আর কিছুই করতাম না। কিন্তু তোর সব থেকে বড় ভুল হলো তুই রোদের হাত ধরে টেনেছিস। ধরেছিস, সাহস কেমন হয় ওর হাত ধরার? ওর হাতের কোনোই নিচে তোর হাতের চাপ কেন থাকবে? ওয়াই? কথাটা বলেই পাশের সোফায় দিলেন এক লাথি। সোফাটা বেশ কিছুটা পিছিয়ে গেল। আমি কাউকে কখনো এত রাখতে দেখিনি। কি ভয়ানক অবস্থা। এবার মামু কথা বললেন, আমাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, রোদ, শুভ্রর কথা মতো কাজ কর। হি ইজ আউট অফ মাইন্ড। আর শুভ্র, কাম ডাউন মেসন। হোয়াট কাম ডাউন বাবা? রোদের শরীরে ওর হাতের দাগ কেন থাকবে? ও রোদে কেন ছবে? ও সাহস কি করে হয় এত? আমার মাথাটা যেন ভো ভো করছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। অতিরিক্ত কান্নার কারণে মাথাও ব্যথা করছে ব্যাপকভাবে। সোফার হাতলে হেলান দিয়ে কোনো রকমে দাঁড়ালাম। আদিব ভাইয়ের মা ঝনঝনে গলায় শুভ্র ভাইয়ার মাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তুই কিছু বলবি না রানু? আমার ছেলেকে যে তোর ছেলে এভাবে অপমান করছে আর তুই চুপ করে বসে আছিস? কি করতে বলিস আপা? আদিব যেমন আমার ভাগ্নে, রোদর ঠিক তেমনি আমার ভাগ্নে। ওকে অপমান করার সময়ও তো আমি চুপ ছিলাম, এখনও চুপ থাকবো, এটাই স্বাভাবিক। আর আমার ছেলের বিহেভিয়ার নিয়ে আমার কোনো সমস্যা হচ্ছে না। হি ইজ অলওয়েজ রাইট। আমার শুভ্র ভুল কিছু করে না, অ্যাটলিস্ট আমার চোখে তো পড়ছে না। তোর কাছে শুভ্র বিহেভিয়ার ঠিক লাগছে? অবশ্যই ঠিক লাগছে। আদিব যা করে তা তোর কাছে ঠিক মনে হলে আমার ছেলে দোষী কেন হবে? তাকেও আমি 10 মাস 10 দিন পেটে রেখেছি। এবার আর চোখ খুলে রাখতে পারলাম না। শরীরটা হালকা গতিতে কাঁপছে। ধীরে ধীরে সবটা অন্ধকার হয়ে এলো। তারপর কি হয়েছিল জানি না, তবে আদিব ভাই জুতোর বাড়ি থেকে বেঁচে গিয়েছিল। চোখ মিটমিট করে তাকালাম। চোখের সামনে সাদা টাইলস করা ছাদ, ঘরে কোনো সারা শব্দ নেই। চারপাশে চোখ ঘুরিয়ে মনে করতে চেষ্টা করছি অ্যাকচুয়ালি কি ঘটেছিল আমার সাথে। কথাগুলো মনে হতেই শুভ্র ভাইয়াকে একটা থ্যাঙ্কস দিতে ইচ্ছে করছে, একদম গ্র্যান্ড থ্যাঙ্কস। কাউকে তোয়াক্কা না করে এমন স্ট্যান্ড কজন নিতে পারে? ওনার সবকিছুই ভালো লাগছে আজ। আচ্ছা, আমি কি ওনার প্রেমে পড়ে যাচ্ছি? কিন্তু উনি তো চিত্রাকে পছন্দ করেন। আচ্ছা এমনও তো হতে পারে যে উনি আমায় পছন্দ করেন। হতে পারে নাকি? কথাটা ভাবতে ভাবতেই উত্তেজনায় এক লাফে উঠে বসলাম আমি। শরীরটা দুর্বল, কিন্তু ওনার কথা চিন্তা করতেই মনে লাড্ডু ফুটছে ক্রমাগত। দরজার বাইরে কারো হাসি আর চাপা কথা শোনা যাচ্ছে। কণ্ঠটা পরিচিত। অসীম কৌতূহল নিয়ে দরজার কাছে যেতেই থমকে দাঁড়ালাম আমি। চিত্রা আর শুভ্র ভাইয়া হাসাহাসি করছে। কি নিয়ে তাদের এত আনন্দ? হাসিটা চেপে শুভ্র ভাইয়া বলে উঠলেন, ভালোবাসি বলে ভালোবাসতে হয় না চিত্রা। ভালোবাসাটা সত্যি হলে উপলব্ধিটা করেই নেওয়া যায়। চেঁচিয়ে পুরো পৃথিবীকে বলতে হবে আমি তোমায় ভালোবাসি, তবে তুমি মানবে, এই উক্তিতে আমি বিশ্বাসী নই। আমার ভালোবাসা সত্য হলে, আমি তোমায় সত্যি ভালোবেসে থাকলে তোমার কাছে সেই উপলব্ধিটা এমনিতেই চলে আসবে। আই এম রাইট মিস চিত্রা? ইয়েস মিস্টার, ইউ আর অলওয়েজ রাইট। ইয়া, আই নো। আপনার স্মাইলটা কিন্তু জোশ, একদম প্রেমে পড়ে যাওয়ার মতো। যেভাবে লজ্জা পাচ্ছ তাতেই তো আমি তোমার প্রেমে। এইটুকু শোনার পরেই উল্টো হেঁটে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। নিজের প্রতি ঘেন্না হচ্ছে, ভয়ানক ঘেন্না। নিজের বান্ধবীর পছন্দের মানুষের দিকেই আমার নজর কি করে গেল? ছি, আমি নিশ্চয়ই খুব বাজে মেয়ে।
খুব 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 বাজে মেয়ে। ওই তো গল্প উপন্যাসে বিশ্বাসঘাতক বান্ধবীদের মতো যাদের দেখলে ঘৃণা লাগে, ঠিক তেমন মেয়ে মনে হচ্ছে নিজেকে। না, এভাবে চলতে পারে না। আই হ্যাভ টু বি স্ট্রং, বাট দিস ফিলিংস। এবারও সব দোষ শুভ্র ভাইয়ার ঘাড়ে চাপিয়ে দিতে ইচ্ছে করছে। কেন করেন উনি আমার জন্য এত কিছু? হোয়াই? গ্রিলে রাখা হাতটা কেঁপে উঠছে আমার, কান্নাগুলো ভিড় জমিয়েছে বুকে। ইচ্ছে করছে চিৎকার করে কান্না করি, কেঁদে কেটে বন্যা বানিয়ে ফেলি, আর সেই বন্যায় ভেসে যাক শুভ্র। নিচ থেকে খাবার খাওয়ার ডাক পড়ল। কাপা হাতে চোখে মুখে পানি দিয়ে শক্ত করলাম নিজেকে। শুভ্র ভাইয়া থেকে দূরে থাকতে হবে আমায়, অনেক দূরে। নাস্তার টেবিলে বসে আছি, এতক্ষণে বুঝতে পারছি এখন সকাল। সবাই নীরবে খেয়ে চলেছে, এদের নীরবতাও অসহ্য লাগছে আমার। হঠাৎ করেই বলে উঠলাম আমি বাসায় যাব, এবং এই মুহূর্তেই যাব। আমার কথায় যেন সবাই অবাক। মামু শান্ত চোখে আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, কি বলছিস? আমরা তো আরো পিকনিকে যাব বলে ঠিক করেছি। ওরি, রুহি, রাধিন, আহাত সবাই দুদিন আমাদের বাসায় থাকবে, তার মধ্যে তুই বাসায় যাবি? হ্যাঁ যাব, কে কোথায় থাকলো বা থাকলো না, আই ডোন্ট কেয়ার। তুই কি রেগে আছিস মা? আই এম সরি, আমি তোর হয়ে স্ট্যান্ড নিতে পারিনি। মামুর কথা শেষ না হতেই মামানি বলে উঠলেন, রোদ, আদিব আর আপাত চলে গেছে কাল রাতে, সে আর তোমাদের ডিস্টার্ব করবে না। তাহলে বাসায় কেন যেতে চাইছো মা? এমনি যাব, আদিব ভাইয়াদের বলুন চলে আসতে। ওনাদের জন্য আমার কোনো সমস্যা হচ্ছে না, আমি নিজেই নিজের জন্য সমস্যা। সো আই ওয়ান্ট টু গো ব্যাক। মামু এবার অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন, প্লিজ রোদমা, যাস না। মামু প্লিজ, তুমি আমায় রিকোয়েস্ট করো না। তোমার রিকোয়েস্ট আমি ফেলতেও পারবো না, আবার রাখতেও পারবো না। সো প্লিজ স্টপ দিস, অ্যান্ড আই এম গোয়িং। কথাটা বলেই উঠে দাঁড়ালাম চেয়ার থেকে। খাবার টেবিলে শুভ্র ছিল না, থ্যাংক গড ছিল না, নয়তো যে দম ফুরিয়ে আসতো আমার। এখন ভালোই ভালো এখান থেকে বিদায় হলে বাঁচি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্যাগ গোছাচ্ছে, তখনই মা রুমে এলো। কোনো রকম বনিতা না করেই বলে উঠল, তুই যেতে পারবি না। সবসময় তোমার কথা শুনতে হবে এমন কোনো কথাই নেই মা। তোর মামু কত আশা করে বলল। মার কথায় কেন জানি রাগ উঠে গেল। তাকে মাঝপথেই থামিয়ে দিয়ে বলে উঠলাম, সবসময় তোমাদের ইচ্ছা আশা ভালো লাগা দিয়ে চলবে না। আমার ভালো লাগা খারাপ লাগা তো তোমাদের চোখে পড়ে না কখনো। এভাবে বড়দের মতো কথা বলছিস কেন? তোর বিহেভিয়ার দিন দিন খারাপ হচ্ছে। বলেছ শেষ? এখন প্লিজ যাও এখান থেকে, বিরক্ত লাগছে। আমি প্রচুর রেগে আছি, এখন উল্টোপাল্টা কিছু বলে দিলে তোমার ভালো লাগবে না। সো প্লিজ লিভ। আমি কথা বললেই কি তুই বিরক্ত হোস? মা প্লিজ যাও এখান থেকে, প্লিজ। রাস্তা ধরে হাঁটছি, সকাল প্রায় 10টা। কর্মমুখর মানুষের ব্যস্ততা চারপাশে। এভাবে উদ্দেশ্যহীন হাঁটায় বেশ মজা আছে। ভিড়ের মধ্যে নিজেকে একটু একলা পাওয়া যায়। হাজার মানুষের ভিড়ে কারো দিকে কারো তাকানোর সময় নেই। সবাই যার যার কাজ নিয়ে চিন্তা নিয়ে ব্যস্ত। এত সময় কোথায় তাদের? ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, নিচে বেগমান পানি। আচ্ছা, এখান থেকে লাফিয়ে পড়লে কি আমি মরে যাব? ইস, জীবন দুবার পাওয়া গেলে আমি অবশ্যই একবার মরে দেখাতাম। মানুষ মরার পর মানুষের কত রিয়াকশন হয়,
আমি মারা গেলে সবার কেমন রিয়াকশন হবে জানার খুব ইচ্ছে। আচ্ছা, শুভ্র ভাইয়ার কি খারাপ লাগবে? উনি কি কাঁদবেন? হেমা, ছি 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 ছি, উনি কাঁদতে যাবেন কেন? কি উদ্ভট চিন্তা আমার। ঠিক তখনই তুমুল হর্ন কানে এলো। কেউ একজন ক্রমাগত হর্ন বাজাচ্ছে। ইচ্ছে করছে একটা চড় লাগাই লোকটার গায়ে। অত্যন্ত বিরক্তি নিয়ে পিছনে ফিরে তাকালাম। ভাইয়া বাইকের উপর বসে কিউট স্মাইল দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ভাইয়াকে দেখে ভালো লাগলেও মুখে বিরক্তির ছাপ ফুটিয়ে বলে উঠলাম, কি চাই? তোকে চাই। মানে? বাইকে উঠে আয়। আজ দুই ভাই বোনে এই শহর থেকে দূরের কোনো গ্রামে ঘুরে আসবো। মনে একদম ফ্রেশ হবে। আমি যাব না, তুই ফোট এখান থেকে। চল না যাই। না, তোর অফিস নেই? অফিসে যা না, জ্বালাচ্ছিস কেন? আরে রুহির বিয়ের জন্য তো ছুটি নিয়েছি। ছুটিতে অফিসে যাব কেন? বিয়ের ছুটি এমনি এমনি যেতে দিলে হয়? কাজে লাগাতে হবে, বুঝছিস? আজ আমরা গ্রামে গ্রামে ঘুরে মেয়ে খুঁজবো। মিশন পাত্রী খোঁজা, বুঝলি? এবার চলে আয় তো ফার্স্ট। ঢাকায় কি মেয়ে কম পাওয়া যায় যে ওখান থেকে আনবি? সেটা তুই বুঝবি না, আয় তো। নদীর পাড়ে কি জানি একটা গাছের তলায় বসে আছি। ভাইয়া বলেছে এটা নাকি নাম ছাড়া গাছ, এসব গাছের নাম হয় না। সত্যি কি নাম হয় না? এইটা নিশ্চয়ই ভাইয়ার গাঁজাখুরি মতবাদ। এমন নির্জন একটা স্থানে বসে থাকতে বেশ ভালো লাগছে, মনটাও ভালো লাগছে অনেক। ভাইয়া ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে আমার হাতে ধরিয়ে দিল। আমি অবাক চোখে তাকিয়েই বলে উঠলাম, বিরিয়ানি? সকালে তো না খেয়ে উঠে এলি, খাবারের সাথে তোর এত কিসে রাগ বলতো? কোনো রাগ নেই। আচ্ছা ভাইয়া, তুই না বললি গ্রামে গ্রামে ঘুরে পাত্রী খুঁজবো, তাহলে এখানে বসে আছি কেন? হোয়াই? আরে পাগলি, তুই হয়তো জানিস না, নদীর ধারেই পাত্রী খোঁজার সবচাইতে সুইটেবল জায়গা। তাই নাকি? একদম। এই দেখ কমরদুলিয়ে কলসি কাকে, চারপাশে 4 গ্রাম থেকে মেয়েরা আসবে। এমনি তো 4 গ্রাম ঘুরতে হতো, এখন এক জায়গায় বসেই 4 গ্রামের মেয়ে দেখা যাবে। তো বল, আইডিয়াটা ভালো না? মহা ভালো। আরে আহাম্মক, এখন আর মেয়েরা কলসি কাকে নদীতে আসে না, সবার বাড়িতে কলঘর আছে, বুঝিস না? সচেতন বাংলা। তোর কপালে বুঝি আর বউ নাই রে, তোকে চিরকুমারী থাকতে হবে। চুপ, একদম বাজে বকবি না। চিরকুমার কেন থাকবো? হালি হালি বাচ্চার বাবা হব ইনশাআল্লাহ। নো কম্প্রোমাইজ, বুঝলি? ভাইয়ার কথায় হু হা করে হেসে উঠলাম আমি, সাথে ভাইয়াও। 3 দিন যাবৎ শুভ্র ভাইয়াকে অ্যাভয়েড করে চলেছি, চোখে লাগার মতো অ্যাভয়েড। খুব প্রয়োজন ছাড়া ওনার সামনেই পড়া বন্ধ করে দিয়েছি এখন। ভার্সিটি যাই না 3 দিন হলো। ফোনের সিম চেঞ্জ করেছি। উনি বাসায় এলে দরজা লাগিয়ে বসে থেকেছি। মোট কথা টপ লেভেলের অ্যাভয়েড যাকে বলে, একদম মুখদর্শন করা বন্ধ। হঠাৎ ফোনটা বেজে উঠল। চিত্রা ফোন দিয়েছে। নাম্বার কেমন করে পেল কে জানে। ফোনটা ধরতেই উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, কি সমস্যা তোর? ক্লাসে আসিস না কেন? ফোনেও তো পাওয়া যায় না। ঠিক আছিস তুই? ঠিক আছে। কি বলবি সেটা বল, আমার ঘুম পাচ্ছে। সকাল 8টা ক্লাস টাইম, এখন কিসের ঘুম? মরার ঘুম। তোর যা বলার বলতো, কথা পেঁচাস না। সেমিস্টার তো চলে এলো, শিট নোটস কিছুই তো নেসনি। আজ স্পেশাল ক্লাস আছে আকাশ স্যারের। আজ তো অ্যাটলিস্ট ভার্সিটিতে আসিস। শুভ্র ভাই বারবার খোঁজ করে, কিছু বলতে পারি না, খারাপ লাগে। তোর শুভ্র ভাই আমার খোঁজ কেন করছে? শুভ্র ভাই আমার কবে থেকে? এটুকু বলতেই ফোনটা কেটে দিলাম। আর কথা বলতে ইচ্ছে করছে না। ভার্সিটি যাওয়া উচিত, এভাবে বাড়ি বসে থাকা যায় না।
তাই রেডি হয়ে ব্রেকফাস্ট করে চলে গেলাম ভার্সিটিতে। ভার্সিটি গেটে পা রেখেই কেমন অন্যরকম ফিলিং হলো, যেন কতদিন পর এসছি, সব যেন অপরিচিত। একটা দীর্ঘশ্বাস ফেলে হাঁটা দিলাম। কিছুক্ষণ পরেই হাতে টান পড়ল, তাকিয়েই দেখি শুভ্র ভাই। ইস, কি অবস্থা করেছেন চোখ মুখের। মনে হচ্ছে কত রাত ঘুমোন না উনি। খুব মায়া লাগছে ওনাকে দেখে, কিন্তু আমার তো মায়া লাগলে চলবে না। তাই বিরক্তি নিয়ে চোখ কপাল কুঁচকে হাতটা ঝাড়া দিয়ে ছাড়িয়ে বলে উঠলাম, আসসালামু আলাইকুম ভাইয়া, কোনো দরকার? পাবলিক প্লেসে এভাবে হাত ধরলেন কেন? নিশ্চয় কোনো দরকার ছিল। দেখুন, কোনো দরকার হলে আমায় বলবেন, এমন হুটহাট হাত ধরবেন না। আমি আসি, ক্লাস আছে। কথাটা বলেই হাঁটা দিলাম সামনের দিকে। উনি অবাক চোখে এখনো আমার দিকে তাকিয়ে আছেন। থাকলে থাকুক, তাতে আমার কি। ক্লাস শেষে বের হয়ে কিছুটা সামনে এগোতেই কেউ টেনে ফাঁকা ক্লাসে দাঁড় করিয়ে দিল আমায়। শুভ্র ভাইয়া। ওনার চোখ দুটো লাল টকটকে। খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছে কি হয়েছে আপনার, কিন্তু জিজ্ঞেস করা হলো না। উনি শান্ত দৃষ্টিতে তাকিয়েই বলে উঠলেন, আমার সাথে কথা বলছো না কেন? 3 দিন পরে দেখা দিলে, এইসবের কারণ কি? কেন, আপনার সাথে কোনো কন্ট্যাক্ট সাইন করেছিল যে প্রতিদিন আপনার সাথে কথা বলতে হবে, সকাল সকাল আপনাকে মুখ দেখাতে হবে? উনি পাশের বেঞ্চটাতে জোরে লাথি দিয়ে দেয়ালের সাথে চেপে ধরে বলে উঠলেন, মজা করো আমার সাথে? ফাসলামো পেয়েছ? আমাকে মানুষ মনে হয় না? আমি যে মরে যাচ্ছিলাম, আর তুমি মজা নিচ্ছ। জানো তুমি শ্বাস নিতে কতটা কষ্ট হচ্ছিল আমার? আর একটু হলে তো মরেই যেতাম। আমি কি আপনার প্রাণ ভোমরা নিয়ে ভেগেছিলাম নাকি যে মরে যাবেন? আমার কথায় শুভ্র ভাইয়া মুচকি হাসলো। গালের উপর এসে পড়া চুলগুলো গুজে দিল কানে। ঠোঁটে বৃদ্ধাঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলে উঠলেন, তুমিই তোমার প্রাণ ভোমরা। উনি আরো কিছু বলতেন, তার আগেই চিত্রার গলার আওয়াজ কানে এলো। সাথে সাথেই আমাকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়ালেন উনি। লুচু পোলা। চিত্রার ভয়ে ছেড়ে দিল নির্ঘাত। তার চিত্রা বেবি কষ্ট পাবে বলে কথা। অসভ্য সাদা বিলাই কোথাকার। আমার ভাবনায় জল ঢেলে চিত্রা অপরাধী দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, সরি ভাইয়া, আই থিঙ্ক আমি রং টাইমে চলে এসেছি। না না, ইটস ওকে। আমরা এমনি ভাইয়ার বিয়ে নিয়ে ডিসকাশন করছিলাম। অ্যাকচুয়ালি লাস্ট টাইম তো আদিবের গন্ডগোলের জন্য এঙ্গেজমেন্টটা হতে হয়নি, সো ওটাই রিপিট করা হবে আগামী শনিবার। ওটা নিয়ে কিছু কথা বলছিলাম আর কি, বাস এইটুকুই, অন্য কিছু না। ও আচ্ছা। আমি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে ওনাদের সংঢঙের কথা শুনেই চুপচাপ বেরিয়ে এলাম রুম থেকে। এই শুভ্র ভাইয়ের মতে গতে কিছুই বুঝি না আমি। কি চায় সে আমার থেকে? কেন এত নজরদারি আমার উপর? মামুর ভাগ্নি বলে, নাকি অন্য কিছু? হঠাৎই পেছন থেকে কেউ একজন বলে উঠল, ভাবি। বিরক্তি নিয়ে পেছনে তাকাতেই দেখি রাতুল ভাইয়া। এদের মধুস্বরে ভাবি ডাক শুনে নিজেকে সরকারি ভাবি বলে মনে হয়। বিরক্তি দমন করে জোরপূর্বক একটা ক্লোজ আপ হাসি দিয়ে বলে উঠলাম, জি বলুন দেবরজি। ভাইকে পাইতেছি না। ভাই কই? মিটিং আছে, লেট হচ্ছে। আপনার ভাই কোথায় আমি কি করে জানবো? আমার কি জানার কথা ছিল নাকি? না মানে লাস্ট যখন দেখেছিলাম তখন তো ভাই আপনার সাথেই ছিল, ওই ফার্স্ট ইয়ারের ক্লাসের দরজা লাগাচ্ছিল। রাতুল ভাইয়া কথাটা সাদা মনে বললেও আমার রাগ তখন সপ্তম আকাশে। আমাকে নিয়ে দরজা লাগাচ্ছিল? ছি, কি বিশ্রী শোনায় কথাটা। মেজাজ 49 করে কোনো কথা না বলেই হাঁটা দিলাম বাড়ির পথে। সবকটা আহাম্মকের ঢেকি। অসহ্য, জাস্ট অসহ্য। আজকে আপুর এনগেজমেন্ট। সেদিন আমি অসুস্থ হয়ে পড়ায় এনগেজমেন্টটা আর হয়নি। ওখানেই অনুষ্ঠান থামিয়ে দিয়েছিল মামু। মার সাথে দাঁড়িয়েছিলাম, হঠাৎ কোথা থেকে এক মহিলা এসে মুখে অমায়িক হাসি নিয়ে বলে উঠল, কেমন আছো মা? যেন আমি তার হারিয়ে যাওয়া বউমা।
আমি মুচকি হেসে উত্তর দিলাম, জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আমার কথায় উনি যেন চাঁদ হাতে পেয়েছেন। খুশিতে পাগল হয়ে আম্মুর দিকে তাকিয়েই বলে উঠলেন, আপা, আপনার মেয়েটা যেমন লক্ষ্মী তেমন মিষ্টি, আমার ছেলেটাও তেমনই কি ভদ্র। এইবার ডাক্তারি পাশ করে হসপিটালে বসেছে, আমাদের নিজেদের ক্লিনিক। আম্মু চলনসই হাসি দিয়ে চলেছেন ক্রমাগত। মায়ের হাসিতে মহিলা যেন আরো ভরসা পেলেন। হাসি মুখে বলে উঠলেন, আপা, আপনার মেয়ে কি বিয়ে? হান্টির কথাটা শেষ হওয়ার আগেই কেউ একজন পাশ থেকে বলে উঠল, ভাবি। পাশে তাকিয়ে দেখি আবার সেই রাতুল ভাইয়া। উফ, আমার হয়ে যাওয়া বিয়েটা একটা মাত্র ভাবি ডেকে ভেঙে দিল তো। আমি আম্মুর দিকে তাকাতেই দেখি আম্মু কড়া নজরে একবার আমাকে তো একবার রাতুল ভাইয়াকে দেখছেন। ভাবি কথাটা নিতে তার যথেষ্ট কষ্ট হচ্ছে। তার অবিবাহিত মেয়েকে কোনো সুদর্শন হ্যাবলাকান্ত পুরুষ অবলীলায় ভাবি ডাকছে, সেটা মা জাতি হিসেবে তার মেনে নেওয়ার কথাও নয়। আমি মুচকি হেসে ওনার দিকে তাকিয়ে বললাম, জি ভাইয়া বলুন। আপনাকে আঙ্কেল ডাকছে। আঙ্কেল? মানে আপনার মামু ডাকছে। এঙ্গেজমেন্টের রিং নাকি আপনার কাছে, এগুলো চাইছেন। ও আচ্ছা, ওকে চলুন। আমার কাছে কোনো রিং কোনো কালেই ছিল না। রাতুল ভাইয়া যে ডাহা মিথ্যা কথা বলছেন তা বেশ বুঝতে পারছি, কিন্তু কেন? এই ভাবি রহস্য তো দূর করতেই হবে। আমাকে কোন আহাম্মকের বউ বানিয়ে চলেছে ক্রমাগত কে জানে। ওরা আমায় ভাবি ডাকে, তাহলে ওদের ভাইকে? শুভ্র ভাইয়া? ইয়েস, কারণ একমাত্র শুভ্র ভাইকেই ওরা ভাই ভাই বলে ডাকে। আমি এতটা ডাফার কি করে হলাম? ওরা আমাকেও অনেকবার বলেছে ভাই এটা ভাই ওটা, আর আমি বুঝতেই পারলাম না। শিওর তো হতেই হবে। যেই কথা সেই কাজ। একটু দূরেই কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে রাতুল ভাইয়া জুতো পায়ে হেঁটে চলেছেন। আমি সোজা ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। ব্যাপারটাই উনি অবাক। আমি ওনার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে উঠলাম, কেমন আছেন রাতুল ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো ভাবি, আপনি কেমন আছেন ভাবি? ভালো, খুব ভালো। তো এতগুলো কোল্ড ড্রিঙ্কস নিয়ে কোথায় যাচ্ছেন ভাইয়া? সাদে যাচ্ছি ভাবি, ভাই নিয়ে যেতে বলেছে। সাহেল ভাইয়ারা সবাই মিলে ওখানে আড্ডা দিবে তো তাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। ভাই আড্ডা দেবে? ভালো, খুব ভালো, মহা ভালো। আমি এখন যাই ভাবি, দেরি হলে ভাই রাগ করবে। না না, আপনি যাবেন না। মানে সিম্পল, আপনি এখন ছাদে যাবেন না, এখানে আমার পাশে দাঁড়িয়ে থাকবেন। আমি এখানে দাঁড়িয়ে থেকে কি করব? আমার সাথে গল্প করবেন। আমার না খুব গল্প করতে ইচ্ছে করছে, বুঝলেন? সো আপনি এখন আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবেন। কিন্তু ভাই রাগ করবে তো ভাবি, আর আমি আপনার সাথে কি নিয়ে গল্প করব? অনেক টপিকস আছে গল্প করার মতো। আর ভাইয়ের টেনশন করবেন না, ভাই কিচ্ছু বলবে না। ভাইদের উপর হলো ভাবি। একটা সিক্রেট বলি। জি? আপনার ভাই কিন্তু আমায় দেখে ভয় পায়। ভালোবাসে তো বোঝেন না? আচ্ছা, আপনার কি মনে হয় আপনার ভাই আমাকে সত্যিই ভালোবাসে নাকি সব নাটক? জি জি, অনেক ভালোবাসে, নাটক কেন হবে? আপনি কিভাবে বুঝলেন অনেক ভালোবাসে? বুঝবো না কেন? আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, সব কিছুই তো ভাইয়ের জানা। অলওয়েজ আপনাকে কেউ না কেউ ফলো করে, যদিও ডিস্টেন্স রাখে, তাই আপনি বোঝেন না। আর সেদিন তো স্বপনদের হেব্বি কেলিয়েছে, হাত ভেঙে দিচ্ছে একদম। কেন কেলিয়েছে? ও সরি, কেন মেরেছে? কেন? আপনার দিকে তাকিয়ে সিটি বাজিয়েছিল বলে। ও, এইটুকুর জন্যই হাত ভেঙে দিল? জি, ভেঙে দিল। আচ্ছা, আমি সম্পর্কে আপনার কি হই? আপনি তো আমার ভাবি।
আপনি আমার কি হন? জি মানে দেবর হই। আপনার সাহিল ভাইয়ার কি হই আমি? উনি তো সানশাইন বলেন। ও হ্যাঁ, তাই তো। তাহলে আপনার শুভ্র ভাইয়ের কি লাগে? বউ। ওনার কথায় ভুরু কুঁচকে তাকালাম, সন্দেহের দৃষ্টিতে বলে উঠলাম, বউ? এটা শুভ্র ভাইয়া বলেছে আপনাকে? ভাই তো সবাইকে বলে দিয়েছেন রোদ হলো আমার বউ। সো তোদের মধ্যে একজনও যদি ওর দিকে চোখ তুলে তাকাস, জাস্ট খুন করে ফেলবো। ভুল করেও যেন ওর দিকে চোখ না যায়, নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমার জিনিসে কেউ নজর দিবে তা আমি কিছুতেই সহ্য করব না, মনে থাকে যেন। আমি জিনিস হয়ে গেলাম? জি হয়ে গেলেন ভাইয়ের জিনিস ভাবি। এখন যাই, হাত ব্যথা করছে, অনেকগুলো কোল্ড ড্রিঙ্কস তো। যান, বাট একটা কথা। কি কথা? এখন ছাদে গিয়েই আপনার ভাইকে স্ট্রেট দুলাভাই ডেকে দেবেন। শুধু একবার নয়, প্রতি লাইনে লাইনে দুলাভাই ডাকবেন, বুঝলেন? দুলাভাই কেন ডাকবো? আমি বলছি তাই। না, ভাই চড় মারবে। আর না ডাকলে আমি কান্না করে দেব, তখন আপনার ভাই আপনাকে আরো বেশি মারবে, বুঝলেন না? ভালোবাসা। রাতুল ভাইয়ার মুখ দেখেই বোঝা যাচ্ছে সে ব্যাপক ফ্যাসাদে পড়েছেন। উত্তর দক্ষিণ যেখানেই যাচ্ছেন সেখানেই প্রবলেম, বেচারা। দুলাভাই কোল্ড ড্রিঙ্কস এনেছি। রাতুল ভাইয়ার কথায় উনি ভুরু কুচকে তাকিয়েই বলে উঠলেন, তুই কি আমাকে বলছিস? জি দুলাভাই, আপনাকেই বলছি। এই তুই আমাকে দুলাভাই ডাকছিস কেন? মাথা ঠিক আছে তোর? জি দুলাভাই, মাথা ঠিক আছে। একটা চড় বসাবো, ফাজলামো করিস আমার সাথে? ফাজলামো করছি না দুলাভাই, ভাবি বললো ডাকতে তাই ডাকছি, নয়তো উনি কাঁদবেন। ভাবি বললো মানে? কোন ভাবি? আমাদের ভাবি। কে? রোদ? হ্যাঁ রোদ। শুভ্র ভাইয়া অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকেই হুহা করে হাসতে লেগে গেলেন, যেন ভীষণ মজা পেয়েছেন ব্যাপারটায়। আমিও মুচকে এসে দরজার আড়াল থেকে সরে এলাম। শুভ্র ভাইয়া লাভস মি? ভাবতেই অবাক লাগছে, কিভাবে সম্ভব? এনগেজমেন্ট শেষের দিকে, রিং পরানো শেষ, এবার কাজিন ফ্রেন্ডস সবাই মিলে গেম খেলবে। গেমটা সিম্পল, একটা বাক্সে সবার জন্য একটি চিরকুট রাখা হয়েছে, তার মধ্যে থেকে একটা চিরকুট তুলতে হবে এবং যা লেখা আছে তাই পারফর্ম করতে হবে। গান থাকলে গান, নাচ থাকলে নাচ। আমার কপালে এসে পড়ল গান। কি দুর্ভাগা কপাল আমার, গানটাও সিলেক্ট করা, এটাই গাইতে হবে। কি মুশকিল। আমি আপুর পেছনে দাঁড়িয়ে আপুর শাড়ির আঁচল খামচে ধরে আর চোখে শুভ্র ভাইয়াকে দেখে নিয়েই গাইতে শুরু করলাম। গান গাইতে গিয়ে লজ্জায় আমি লাল, সবাই চারপাশ থেকে শুভ্র শুভ্র বলে চেঁচাচ্ছে। ইস কি লজ্জা। আমি আর চোখে ওনার দিকে তাকালাম, উনি মুচকি হাসছেন। চোখাচোখি হতেই সামনের চুলগুলো পেছনে ঠেলে দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে শার্টের হাতা ফোল্ড করতে করতে এগিয়ে এলেন আমার দিকে। আমি ভয়ে আর লজ্জায় কুকড়ে গেলাম মুহূর্তেই। আপুর আড়ালে নিজেকে পুরোপুরি ঢেকে নিলাম। উনি পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়েই আপুকে টেনে নিলেন নিজের কাছে। আমার হাত থেকে মাইক্রোফোনটা নিয়ে গানের সাথে তাল মেলালেন। আমি অবাক চোখে তাকিয়ে আছি, কি সুন্দর গাইতে পারেন উনি। গান শেষে আমার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে সবার সামনেই বাচক টিপে দিলেন। আমি ঢোক গিলছি বারবার, কি শয়তান ছেলে, সবাই কি ভাবছে কে জানে।